মোস্তফা সাহেব তিনি যা রেফারেন্স দিলেন, তিনি নিজে বলছেন 2013 সালের রিপোর্ট, নিজে বলছেন যে আমরা লাশ দেখেছি। তার মানে কি? তার মানে আসলে কাদের কল্লোল সাহেবের রেফারেন্স দিয়ে তিনি মূলত মিথ্যাচার করেছে। রিপোর্টটা আপনিও দেখতে পারেন, আমি নিজে এটা পড়েছি। যাই হোক, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে যে তথ্য আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর জাতির সামনে উত্থাপন করেছেন যে 61 জনের হত্যার তথ্য মিলেছে, এর মধ্যে 58 জন তাদের পরিচয় শনাক্ত করা গেছে, বাকিদের এখনো পর্যন্ত বাকি বলতে 3 জন জি শনাক্ত করা যায়নি। তবে এটি নিয়ে আসলে আরও বেশি প্রচেষ্টা চলমান রয়েছে। দেখেন, ওই সময় বিবিসির যিনি আসলে বাংলা বিভাগের প্রধান ছিলেন, তিনি কি বললেন সেটিকেই যদি আমি রেফারেন্স হিসেবে নিই, তাহলে তো আসলে সেটা ঠিক শেখ হাসিনা যেভাবে বলেছিল যে ওইখানে কেউ, মানে আমি মনে করি যে এই যে বিবিসির সাবেক প্রধান তিনি যেভাবে শাপলা চত্বরে আমাদের আলেম ওলামাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়, হত্যাকাণ্ড হয়, এই ঘটনাকে আমি জানি না কোন আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। এই বিষয়ে আমি মনে করি তদন্ত হওয়া দরকার। গণ অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে তদন্ত করতে পারত। আমি আশাবাদী যে আমাদের বিএনপি সরকার ইনশাল্লাহ এই বিষয়ে তদন্ত করবে। আজকে আমাদের চিফ প্রসিকিউটরের যে বক্তব্য, এটা শেষ করে দিই লাইনটা, আজকে আমাদের চিফ প্রসিকিউটরের যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমেই মূলত এই সাব্বির মোস্তফা সাহেব যে বক্তব্য দিয়েছিলেন তার একটা প্রতিক্রিয়া। তার বক্তব্য সঠিক নয়। দেখেন, আপনি বিবিসির পক্ষ থেকে প্রয়োজনে আপনি সময় নিতেন, তাই না? আপনি সময় নিতেন, আপনি নিজেও সেখানে কী ধরনের ঘটনা ঘটলো, কতজন মারা গেল, বিবিসি তো আমরা সবসময় দেখি তারা নিখুঁতভাবেই যে কোনো সংবাদ পরিবেশন করার চেষ্টা করে। সুতরাং ওই সময় কেন তাড়াহুড়া করে তারা এই তথ্য প্রকাশ করলো যে কেউ মারা যায়নি? এর পিছনে কি উদ্দেশ্য আছে? বিবিসি তো এই সাংবাদিকতা করে না, আমি যতটুকু বুঝি। বিবিসি একটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আগে তদন্ত করে তারপরে মন্তব্য করে, কিন্তু ওই সময়কার বাস্তবতায়, ওই সময়কার প্রেক্ষাপটে কি প্রয়োজন পড়লো যে তড়িঘড়ি করে তাকে বলতে হলো যে কেউ মারা যায়নি, কেউ শহীদ হয়নি, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়নি? এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আন্তর্জাতিক মহলকে এক ধরনের বার্তা দেওয়া যে বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু অন্যান্য গণমাধ্যম তারা কিন্তু ঠিকই এই বিষয়গুলো ওই সময় প্রকাশ করেছিল। বিশেষ করে কয়েকটি গণমাধ্যমের মুখ চেপে ধরা হয়, তাদের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়, পরবর্তীতে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়। তার মানে কি? তার মানে সত্য টেলিকাস্ট করছিল, এই জন্যই এই কাজগুলো শেখ হাসিনা করেছিল। যাই হোক, আমি মনে করি আমাদের শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিল তারা এই জাতির বীর, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। শেখ হাসিনার যে জালিমতন্ত্র, এই জালিমতন্ত্র, এই মস্তরে যে ঘটনা ঘটিয়েছিল গণহত্যা, ওই গণহত্যার কারণেই কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে পতন হয়েছে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম ওলামা, তারা কিন্তু এই গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে। ওই ক্ষোভটা কিন্তু কাজে লেগেছে এই গণঅভ্যুত্থানে। তার মানে কি? শেখ হাসিনা ওই ঘটনা ঘটিয়ে তার নিজেরই ক্ষতি করেছে। শেখ হাসিনা যতগুলো অপরাধ করেছে, এই অপরাধের মধ্য দিয়ে আপনি যদি বলেন যে বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, না, এর থেকেও বেশি, শতগুণ বেশি, হাজার গুণ বেশি হাসিনা তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে। এই যে আওয়ামী লীগের পতন হলো, আচ্ছা দেখেন, আমরা কি কেউ চেয়েছিলাম যে আওয়ামী লীগের পতন হোক? ঠিক আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগ দল এসে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে? আপনি চেয়েছিলেন? ভাই চেয়েছিল? আমরা কেউ চেয়েছিলাম? আমরা চাইনি তো। আমরা চেয়েছিলাম স্বাভাবিক একটি পতন, কিন্তু হাসিনা নিজেকে ক্ষতি করলো এই গণহত্যা পরিচালনার মধ্য দিয়ে। যে আমি আপনার সময় কম, রাশেদ ভাই, আমি জাস্ট একটু জানতে চাই, ওই সময় হেফাজত ইসলামের পক্ষ থেকে কোনো তথ্য দিতে পেরেছিল কিনা, যার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে? এক, দ্বিতীয় কথা হলো, সেই যদি হত্যাকাণ্ড হয়েছে, যেহেতু প্রসিকিউশন বলছে সেই হত্যাকাণ্ডের রক্তের উপর দাঁড়িয়ে আবার তারা হেফাজত ইসলামের যারা আলেম ওলামা ছিলেন তারাই তো আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। দেখেন, নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে অধিকারের পক্ষ থেকে একটি তথ্য, কতজন মানুষ শহীদ হয়েছে তারা একটি তথ্য প্রকাশ করেছিল। এরপরে অধিকারের যিনি আপনার কর্মকর্তা ছিলেন আদিলুর রহমান, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তাকে কিন্তু
কারাগারে নেওয়া হয় এবং নিপীড়ন করা হয়। আমার কথা হলো যে আপনি তথ্য প্রমাণের সহিত আপনি বলেন যে কেউ মারা যায়নি, আপনি তো শুধুমাত্র মুখের কথা দিয়ে আপনি বলতে পারেন না, পারেন? আপনি যদি বলেন যে আসলে কেউ মারা যায়নি, সেটি তো আসলে হয় না। বরং কেউ মারা যায়নি আপনি বলেন যে না, এখানে কোনো হামলা করা হয়নি, আপনি দমন পীড়ন করেছেন। দমন পীড়ন করলে তো মানুষ অবশ্যই মারা যেতে পারে, মারা গিয়েছে, এই ঘটনা লুকানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, হেফাজতে ইসলামের সম্পর্কে বললেন, দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হেফাজতে ইসলাম বিশাল ভূমিকা রেখেছে, সেটা আসলে অনেকটা আসলে যদি আপনি এটা নিয়ে স্টাডি না করেন গণঅভ্যুত্থান নিয়ে, আপনি আসলে এটার প্রমাণ পাবেন না। আমি গণঅভ্যুত্থানের কথা বলছি না, আমি ওই সময়কার ওই সময়েও শোনেন, ওই সময়েও যাব, এই বিশ্লেষণটা করলে ওই সময় আমি আপনাকে সুন্দরভাবে বোঝাইতে পারবো। তো আমি গণঅভ্যুত্থান নিয়ে একটা স্টাডি করেছি, বলতে পারেন যে গণঅভ্যুত্থান সম্পর্কে আমি ডিটেল জানার চেষ্টা করেছি। তো এই ডিটেল জানতে গিয়ে দেখলাম আমাদের বর্তমান যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হেফাজতে ইসলামকে রাজপথে নামানোর জন্য তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ তিনি প্রচেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন। দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় হেফাজত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে 24 জুলাই সেই সময় দামি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সময় বলেছিল আমরা আপনাদের সাথে আছি। এরপর আমি যতটুকু তথ্য পেয়েছি যে 2 আগস্ট আর একটা বৈঠক হয়েছিল, সেখানেও হেফাজতের একটা অংশ ছিল, আর একটা অংশ রাজপথে মাদ্রাসায় এবং যেখানে হেফাজতের শিক্ষার্থীরা থাকে সেই ম্যাচগুলোতে তারা প্রতিনিয়ত গিয়েছে তাদেরকে রাজপথে নামানোর জন্য। দেখেন আজিজুল হক ইসলামাবাদী নাম শুনেছেন না? আর মনির হোসেন কাশেমি নাম শুনেছেন না? এই দুজন মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের টিম যারা তাদেরকে তৈরি করেছিল, মানে তাদের টিম বলতে তাদের সাথে অনেকে কাজ করেছে, তাদের নিয়ে বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে, শিক্ষার্থীদেরকে বলেছে তোমরা রাজপথে নামো, এবং সেক্ষেত্রে যত ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন। এবং এই যে দেখেন যে সময় নিশ্চয়ই খেয়াল থাকবে যে লং মার্চে যাতে করে হেফাজতের ইসলামের অন্তর্ভুক্ত যে সকল মাদ্রাসা শিক্ষার্থীরা বা নেতৃবৃন্দ আছে তারা যাতে সম্পৃক্ত হয়, একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল না? এই প্রেস বিজ্ঞপ্তি আমি যাদের নাম বললাম, এই যে আজিজুল হক ইসলামাবাদী, আমি এটা শেষ করে দিচ্ছি। আমি বলছি যে ওই সময়ের ঘটনার কথা আমি শেষ করছি তো, আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিটে শেষ হয়ে যাবে। তারা যে এই যে প্রেস রিলিজ দিলেন যে সবাই ঢাকা আসো, এটা কিন্তু ওই হেফাজতের আর একটা অংশের নেতৃত্ব বলা হয় যে আপনি রাজি হইলেও এই বিবৃতি দেব, না হইলে দিব। এটা দেশের প্রশ্ন, এটা স্বাধীনতার প্রশ্ন, এটা আমাদের মানে মুক্তির প্রশ্ন। তার মানে হেফাজতের একটা অংশ ওই সময় কওমি জননী উপাধি দিয়েছিল না, সেই একটা অংশ আবারও কিন্তু এক প্রকার ভয়ে বলেন বা যে কোনো কারণেই বলেন। দর্শক আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি। শোনেন, ওই সময়কার বাস্তবতা, ওই সময়কার প্রেক্ষাপটে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে, বাট আমি যতটুকু তথ্য পেয়েছিলাম যে তাকে আসলে চাপ দেওয়া হয়েছিল, সেটা তিনি মুরব্বী মানুষ, তিনি আসলে চলে গেছেন, তাকে নিয়ে আমি কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। বাট পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি এতটুকু বলতে পারি, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা তারা মোটামুটি অধিকাংশই তারা রাজপথে ছিল, একটা অংশ অস্বীকার করার কোনো সুযোগ, একটা অংশ তারা আসলে রাজপথে নামেনি। অসংখ্য ধন্যবাদ। যদি সাবির মুস্তাফার কথা বক্তব্য, উনি বলছেন সাবির মুস্তাফা মিথ্যাচার করেছেন এবং সেই সময় উনি বলার চেষ্টা করেন সেই সময় বিভিন্ন গণমাধ্যম যেগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল তাদেরকে ঠুটি চেপে দেওয়া হয়েছিল। তিনি বলছেন সম্ভবত দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, আমার দেশ, এই গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার কথা তিনি সম্ভবত উল্লেখ করতে চেয়েছেন। আচ্ছা, ছোট্ট করে যদি বলেন আমি নতুন কোনো প্রশ্নে যাব। জি, এইখানে আসলে ব্যাপারটা যেটা বারবার বলবার চেষ্টা করছি যে এটা তো দাবি করার কিছু নাই। আর একজন সাংবাদিক একটি বিশেষ গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে কি বলেছেন তাকে নিয়ে এভাবে চুলচেরা বিশ্লেষণেরও আমি পক্ষপাতী নই, এটা উনিই বলতে পারেন। কারণ আমার চোখের সামনে তাকেই ডাকুন না কেন, তাকে ডাকুন, উনি কথা বলে, উনি জীবিত তো এখনো, ওনাকে ডাকুন, উনি কথা বলল। আপনি কি দেখতে পাচ্ছেন অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা,
এটা 6ই মের পত্রিকা প্রথম আলো। এখানে কিন্তু বলা হচ্ছে রাজধানীতে 8 ঘন্টার ধ্বংসযজ্ঞ এবং বলা হচ্ছে নিহত 10। কেউই কিন্তু অস্বীকার করছে না যে সেখানে নিহত। এমনকি আমি যতদূর জানি বিবিসিও বলেনি যে কেউ হত্যা হয়নি, বলেছে গণহত্যা হয়নি। হত্যা আর গণহত্যার মধ্যে পার্থক্য আছে। 1, 2 নম্বর হচ্ছে আমরা একটা বিশেষ সরকারের সময় অর্থাৎ গণ অভ্যুত্থানের সরকারের কাছে নিশ্চয়ই আমাদের চাহিদা একটু আলাদা রকমের। একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের সকলের পরিচয়টা আসবে এবং অপরাধীদেরকে ধরা হবে, যেমন ধরা হবে 13 জন ব্লগার হত্যা হয়েছিল তখন ফেব্রুয়ারির গণজাগরণের পর থেকে এই 5ই মের আগে এই সময়টাতে। এবং এই যে আমরা শাপলা চত্বরের যে গণহত্যার কথা বলছি, যে দাবিটা করছি, এটা হঠাৎ করে হত্যা হলো কেন? তার মানে একটা সমাবেশ হয়েছিল এবং সেখানে অনেক মানুষের প্রতিবাদ ছিল। কি উদ্দেশ্যে সমাবেশ ছিল মনে পড়ে আপনাদের? 13 দফা। সেই 13 দফাগুলো কি আমরা আরেকবার একটু পড়ে দেখব? সেই 13 দফাগুলো কি অর্জিত হয়ে গেছে? তাহলে সেই আন্দোলন কি থিতিয়ে গেল, না হেফাজতের পরবর্তীতে জামাত সেই আন্দোলন এগিয়ে নিল? অর্থাৎ তখন সেই আন্দোলনটা বিশেষ কোন কারণে হয়েছিল? এইগুলো কিন্তু ইতিহাসের পাঠ অংশ। আমরা 13 জনের ওই মুক্তমনা ব্লগারের বিচার চাই। একই সাথে এইখানে শাপলা চত্বরে যে প্রায় 60 জন মানুষ মারা গেছে তাদের বিচার চাই। সাথে সাথে আমরা চাই এই 13 জন ব্লগার যে হত্যা হলো তার আগে হুমায়ুন আজাদকে যেভাবে কোপানো হলো সেইটার বিচার চাই। দিনে দুপুরে অভিজিৎকে এই 28শে ফেব্রুয়ারি 2016 সালে মেরে ফেলা হলো মুক্ত চিন্তার বইয়ের জন্য, সেটার বিচার চাই। রমনার বটমূলে আমাদের পহেলা বৈশাখে একদম যেই গান সকালবেলা সেই দিন মারা গেল 11 জন, তার বিচার চাই। আমরা সেই বিচার পেলেন না কেন? আওয়ামী লীগ তো তখন ছিল। শুধু আওয়ামী লীগের কেন, আপনি কি আওয়ামী লীগের ক্ষমতায় ছিল? ক্ষমতাতে এখন ওই সরকার আছে, তখন চাওয়া তো উচিত। প্রত্যেকটা সরকার যার যার মতো করে বিচার করে। আমরা যদি সেই কথা বলি, যেভাবে খালেদা জিয়াকে 8 বছরের জেলে দেওয়া হয়েছিল, যেভাবে খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা বানানো মামলায় তাকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল, আওয়ামী লীগে তো কোনোভাবেই আমি সহি দাবি করছি না। আওয়ামী লীগই তো এই সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে যোগসাজশ করে কওমি জননী হয়েছিল। এই 58 জনের যে মৃত্যুর কথা আমরা জানতে পাচ্ছি, তাদের প্রধান 2016 সালে হলি আর্টিজানে যে ঘটনা ঘটলো সেটার বিচার কি হয়েছে? তাহলে আপনার হঠাৎ করে চিফ প্রসিকিউটর এটা বলছেন নিশ্চয়ই এটা বিচার হওয়া দরকার। 21শে আগস্টের হত্যার বিচার হওয়া উচিত না? অবশ্যই। তাহলে কাজেই আপনার যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হচ্ছে, কোনটা যদি আপনি পিক অ্যান্ড চুজ করেন তাহলে কিন্তু আমাদের মধ্যে ওই সন্দেহটা থেকে যায়। কোনটা সরকার চাচ্ছেন, কোনটা যেমন আওয়ামী লীগের সরকার অনেক কিছুই চাননি, তেমনি যদি বিএনপি সরকার অনেক কিছুই চান না মনে হয়, তাহলে তো আমরা সেই বিচারের মধ্যেও কিন্তু অনেক অবস্থা। ধন্যবাদ। আমি আর একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 1971 সালে স্বাধীনতার পরপরই যারা রাষ্ট্রের রূপান্তরের দায়িত্ব নিয়েছিলেন তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 1971 সালে স্বাধীনতার পরপরই যারা রাষ্ট্রের রূপান্তরের দায়িত্ব নিয়েছে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিলেন। তিনি বলছেন এখন আবার 24শে জুলাই বা পরবর্তীতে আবার নতুন করে রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর নতুন করে রাষ্ট্র গঠনে তারা এখন কাজ করছেন। নিশ্চয়ই আমরা তো এই ধরনের পারস্পরিক অভিযোগের যে রাজনীতি সবসময় দেখে আসছি। 54 বছর ধরেই কিন্তু আমরা যারা ক্ষমতায় থাকেন তারা বিরোধীদেরকে বাদ দিয়ে দেওয়ার এই বক্তব্যই আমরা দেখেছি। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে তার বিরুদ্ধে চারণ যারা করেছেন তাদেরকে বলা হয়েছে অগ্নি সন্ত্রাসী, বিশেষ করে বিএনপি জামাতকে সবসময় বলা হয়েছে এটা তো রাজনৈতিক দল না, এটা হলো আগুন সন্ত্রাসী, তাদেরকে কেন নির্বাচনে রাখা হবে? এখনো এইরকমই শুনছি। আসলে কি এরকমই পাল্টাপাল্টি অভিযোগই আমরা শুনতে থাকবো? আপনার যে আমি গতকালকের একটা অভিজ্ঞতা বলি, আমি সকালে একটি পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার কন্যার। সেখানে আমি দেখলাম যে মানে সাধারণ মানুষের প্রতি, আমি তো সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে গেছি, নিশ্চয়ই আমি একজন সাধারণ জনগণ, আমার তো অধিকার আছে একটি পাসপোর্ট পাওয়ার। আমার দিকে ইঁদুর বিড়ালের দিকে যেভাবে তাকায় না সেভাবেই কর্মীরা তাকাচ্ছেন না। আমি একবার বাধ্য হয়ে বললাম, ভাই আমি কিন্তু একজন মানুষ, আমার দিকে তাকান, তাকিয়ে কথা বলুন। এবং আমাকে একবার 5 তলায়, একবার 7 তলায়, একবার 8 তলায় আমি না ঘুষ জিনিসটা দেব না। আমি এসেছি, আমি এইভাবেই আপনাদের সিস্টেমের মধ্যে কাজটা করব। আপনারা সরকার দায়িত্ব পাওয়ার পর জনমাধ্যম কটি সিদ্ধান্ত নিয়েছেন?
আপনারা শুধুমাত্র একে তাকে অভিযোগ 72 সালে চলে যাচ্ছেন, কেউ 47 সালে চলে যাচ্ছেন, কেউ তিতুমিরে চলে যাচ্ছেন, কেউ 1857 সালে চলে। ভাই 2026 সালে আসেন না। মানে সেটা আমাদের সমস্যাগুলো আপনারা সমাধানের জন্যই তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। যারা পারেননি তারা তো বিদায় হয়েছে। আপনারা কি কি করলেন? আপনাদের মন্ত্রী তো ভাই 3 ইউনিয়নের নাম দিয়েছেন নিজেদের নামে। আপনাদের মন্ত্রী তো একটা টেলিভিশন বন্ধ করে দিচ্ছেন দেখলাম। জি। কারণ কি সাইবার অ্যাটাক হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে একটা তো অভিযোগ উঠেছে মাত্র। Contractor। সেইটাই, হ্যাঁ, চ্যানেল 1 ঠিকাদারি তথ্য প্রতিমন্ত্রী, কি প্রতিমন্ত্রী যেন? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যখন ঠিকাদার। এই একটি সামান্য নিউজ, এটা তো বালিশকান্ডের মতো অত বড় নিউজও না। নানান রকম অপদস্থ করা হচ্ছে। এক জায়গায় দেখলাম যে মাসে 2 কোটি টাকা দিতে হবে এক ব্যবসায়ীকে এবং ডেইলি দিতে হবে 10 লাখ। এগুলো কি ভাই? এইসব করবার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? পুরাতন এই সমস্ত তর্ক বিতর্ক করা এবং কাউকে সিনিয়র সাংবাদিক বলে আপনি সামাজিকভাবে অপদস্থ করবেন? ভাই আপনারা যদি সব পেশায় সিনিয়র থাকেন, সাংবাদিকতায় কিছু সিনিয়রদেরকে আপনারা তো মানতে অসুবিধা কোথায়? কারণ তারা প্রশ্ন করছে, কারণ তারা বাক স্বাধীনতার চর্চা করতে চাইছে, কারণ তারা এমন কিছু প্রশ্ন করছে যে প্রশ্নগুলো আপনাদেরকে মনে হচ্ছে যে এইটা আমরা আর কথা বলতে দেব না বা চাই না। তো ওই জায়গাতে আমাদের চাওয়াটা হচ্ছে কি ভাই, খুব সামান্য। মানে আপনি কথা বলেছেন যে সুশাসন চাই, সুশাসন, গণতন্ত্র, জবাবদিহিতার শাসন চাই। 5 বছর পরে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, যাতে রাজনীতিবিদরা নিজেদেরকে মহারাজা মনে না করে। এইটুকু চাই। যে একটু রাশেদ খানের কাছে যেতে চাই। রাশেদ খান ভাই তুলেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর চ্যানেল 1-এর ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে বলে জানিয়েছে। মীর শাহ আলম নিয়ে কিছুদিন আগে উনি বলেছেন 3টা ইউনিয়ন উপজেলার নাম পরিবর্তন করার অভিযোগ ছিল। আবার কেউ কেউ বলছেন যে তিনি মাঝে মাঝে পরিচয় দেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন কেন সরকার ক্ষমতা, মানে উনি ওনার বক্তব্য যে 2024 সালে যে গণঅভ্যুত্থান সুশাসনের জন্য সবাই সবার কাজগুলো পাবে, দুর্নীতি বন্ধ হবে, সেগুলো তো হচ্ছে না, বরং উল্টো কাজটি আগের মতোই চলছে। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস আপনার সাথে ক্লিয়ার করি। দেখেন, কাদির কল্লোল, তাকে আমি মেসেজ দিয়েছি এই টকশো চলা অবস্থায়। এই যে সাব্বির মুস্তফা যে কথা আসলে তার রেফারেন্স দিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, তো আমি তাকে লিখেছি যে আসসালামু আলাইকুম, আপনার রেফারেন্স দিয়ে তিনি এমনটি বলেছেন, কিন্তু আমি ভিন্নতা পেলাম। এরপরে তার যে নিউজ, সেই নিউজ আমি তাকে পাঠিয়েছি। আমি লিখেছি যে আপনি মৃতদেহ দেখেছেন, এমনটাই নিউজে দেখলাম, আপনার নিউজে। তিনি আমাকে কল দিয়েছেন, মাত্র 20 সেকেন্ড আমি এই টকশো চলা অবস্থায় কথা বলেছি। বাট তিনি একটা লাইন যেটি বললেন সেটি হলো যে তিনি কি দিয়ে কি বলেছেন, মানে তার মানে কি? তার মানে হলো জনাব কাদির কল্লোলের নাম ব্যবহার করে মূলত বিবিসির সাবেক বাংলা বিভাগের প্রধান তিনি আসলে মিথ্যাচার করেছেন। তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন কার স্বার্থে, কেন, সেটা আসলে আমার কাছে সন্দেহ লাগছে। বাট জনাব কাদির কল্লোল এই কথাগুলো আসলে বলেননি। তো যাই হোক, আমি আপনার প্রশ্নে যদি আসি, দেখেন, জনাব মীর শাহ আলম তিনি একজন তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব, এবং তার সংগ্রাম আছে, জেল জুলুমের শিকার হয়েছেন, এবং যে মিথ্যা প্রচার তার বিরুদ্ধে যে তিনি আসলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু, দেখেন তিনি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু নন, রাজনৈতিক কারণেই তার সাথে আসলে সম্পর্ক। আমি দেখেছি যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বিভিন্ন জনসভায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয় আসলে মানুষের সামনে দিয়েছেন, যে জনাব মীর শাহ আলম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য কি আপনি দেখেছেন? না, উনি বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী হচ্ছে প্রতিমন্ত্রী। পাওয়ারফুল মন্ত্রী, প্রতিমন্ত্রী, কিন্তু পাওয়ারফুল মন্ত্রী বলেছেন তিনি, না প্রতিমন্ত্রী। পাওয়ারফুল প্রতিমন্ত্রী মানে পাওয়ারফুল কেন বলতে হলো? কারণ এই মিনিস্ট্রি থেকে আসলে সবাই উন্নয়নের জন্য বরাদ্দ পায়, এবং তিনি স্পষ্ট করেছেন যে আমাদের সবাইকে তার কাছে যেতে হয়, এই জন্যই পাওয়ারফুল হিসেবে রাজনৈতিক রূপক অর্থে আসলে এই বিষয়টা বলেছেন। তার আগে আমাদের মির্জা ফখরুলের কাছে যেতে হবে। আমি একটু শেষ করি। তো প্রথমত জনাব মীর শাহ আলম
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু এবং ঘনিষ্ঠ বিবেচনায় তার সম্পর্কে আসলে অনেক কিছু আসলে নানানভাবে তাকে বিতর্কিত করার জন্য অনেক বিষয় সামনে উত্থাপন করা হচ্ছে। দেখেন, তিনি একজন প্রতিমন্ত্রী, তার বিভিন্ন বক্তব্যে আপনি সন্তুষ্টি হতেও পারেন, নাও হতে পারেন, এবং তো অবশ্যই আপনি প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু এই যে তিনি যে মাননীয় প্রধানমন্ত্রী বন্ধু নন, এইটা তো তিনি ব্যাখ্যা করেছেন, করেন নাই? বন্ধু তিনি নন, বলেছেন এটা যে মেনে আমি নিলাম। বগুড়ায় পড়াশোনা করেছি, জি। আর মাননীয় প্রধানমন্ত্রী আমার থেকে 10 বছরের বড়, তিনি ঢাকায় পড়াশোনা করেছেন, আমি কিভাবে তার বন্ধু হই? আচ্ছা, দ্বিতীয়ত তার সম্পর্কে আরো মিথ্যাচার করা হলো যে তিনি নাকি সমস্ত উন্নয়ন নাকি বগুড়ায় নিয়ে গেছেন, 1 নম্বরে বগুড়া। অথচ তিনি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন যে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে কুমিল্লা, এমনকি গোপালগঞ্জ 7 নম্বরে আর বগুড়া 16 নম্বরে। তো এরকম বিভিন্ন তথ্যপত্র আসতেছে। এখন আমি এখনই তার সম্পর্কে সব বিষয়ে মন্তব্য করতে পারি না। চ্যানেল ওয়ানের বক্তব্যটা চ্যানেল কি বলবেন? ওয়ানের বিষয়ে আসলে তিনি নিজেই এর আগে বলেছিলেন যে তার যে ব্যবসা এখন আর আসলে তার নামে রাখেননি, তিনি তার পরিবারের সদস্যদের নামে সেই ব্যবসা আসলে হস্তান্তর করেছেন। এখন তার পরিবারের সদস্যরা ঠিকাদারি ব্যবসা করে, তারা কাজ পেয়েছে, হ্যাঁ, সেটি নিয়ে চ্যানেল ওয়ানে নিউজ হয়েছে। এখন সেটি নিয়ে আমার কাছে মনে হয় এই বিষয়ে আমার কাছে মনে হয় যে অবশ্যই মীর শাহ আলম ভাই তিনি এই বিষয়ে তার বক্তব্য স্পষ্ট করবেন বলে আমি মনে করি। শেষ করি তিনি যেহেতু অতীতের যে কোনো বিতর্ক সামনে আসলে তিনি সেটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয় এই বিষয়ে তিনি বক্তব্য স্পষ্ট করবেন। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু বিবেচনায়, ঘনিষ্ঠ বিবেচনায়। মূলত অনেকে মনে করছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত তখনই করা যাবে যখন যারা মীর শাহ আলমকে বিতর্কিত করা যাবে, এই জন্য অনেকে এজেন্ডা ভিত্তিক কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ রাশেদ খান। আমার কাছে নতুন একটা প্রশ্ন, সেটা হলো অন্তর্বর্তী সরকারের সময় আমরা বারবার বলেছি যে মব সন্ত্রাস হচ্ছে, মব হচ্ছে, কিন্তু শুক্রবার দেখলাম পটুয়াখালীতে মির্জাগঞ্জ বলে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বসতঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর মালামাট লুট করে আগুন দেওয়া হয়েছে। এখানে তাকে বলা হচ্ছে পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ছোট ভাই শাহিন চৌধুরী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত। তাহলে এখন মব সন্ত্রাস তো মনে করা হয়েছিল যে নির্বাচনের পরে মব সন্ত্রাস থাকবে না, কিন্তু এখন কেন হলো, কেন হচ্ছে? আচ্ছা দেখেন, মব তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মব ব্যবস্থার উৎপাদন হয়েছে। এখন যে পরিমাণ আসলে উৎপাদন হয়েছে এটা চাইলেই পুরোপুরি এখনই বন্ধ করা যাচ্ছে না, বাট বিএনপি সরকার এটা আমার কাছে মনে হয় যে 90% এটা আসলে বন্ধ করতে পেরেছে। কোথাও কোথাও যে অঘটন ঘটছে না সেটি আমি বলবো না, বাট এটা আসলে আমাদের পুরোপুরি বন্ধ করতে হবে। এই জন্য আমাদের সবারই আসলে সহযোগিতা দরকার। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মব হতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। বিএনপি সরকারের শুরুর দিকে সেই চেষ্টাও করা হয়েছে, কিন্তু বিএনপি সরকার সেটাকে থামিয়ে দিয়েছে, নিরুৎসাহিত করেছে। দেখেন, যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলছিল যে যারা মাফ করছে তারা মূলত প্রেশার গ্রুপ, বিএনপি সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছে। বরং আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি বারবার বলছেন যে মাফ সন্ত্রাস এটা বন্ধ করতে হবে। এইটাতে আমরা কোনোভাবে উৎসাহ দিতে পারি না। যেদিন থেকে ক্ষমতা বুঝে নিয়েছে তখনই বলেছেন যে মব সন্ত্রাস হবে না, কিন্তু এরপর অসংখ্য আমি আপনাকে কিন্তু আগেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে মব উৎপাদন হয়েছিল সেটা 90% 80% দমন করা গেছে। তবে পুরোপুরি তো আসলে একটা জিনিস যখন বিশালভাবে উৎপাদন হয়ে যায় পুরোপুরি একদিনে বন্ধ করা যায় না। যেভাবে সংস্কার একদিনে সব করে ফেলা যায় না, যেটা অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল যে আমরা সংস্কার করেই বাস্তবায়ন করে নির্বাচন দেব। আসলে 18 মাসে কি সংস্কার হয়েছে, বাস্তবায়ন হয়েছে? কতটুকু পেরেছে? 18 মাসে যতটুকু উন্নয়ন হয়েছে সেটা প্রধান উপদেষ্টার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, অন্যান্য উপদেষ্টার উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়েছে, তদবির বাণিজ্য হয়েছে, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা হয়েছে। দেখেন ভাই একটা কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আসলে চাঁদাবাজির কথা উনি বললেন। দেখেন, চাঁদাবাজি বাংলাদেশে একটা সার্বজনীন সমস্যা। এখন এই সমস্যা যেমনিভাবে বিএনপির রাজনৈতিক পরিচয়ে কেউ করছে, জামাতের রাজনৈতিক পরিচয়ে কেউ করেছে, কেউ আবার এই রাজনৈতিক পরিচয়ের বাইরেও কেউ আবার কিশোর গ্যাং পরিচয় করছে, কেউ আবার মাফিয়া গোষ্ঠীর পরিচয় করছে। তার মানে কি এই সার্বজনীন সমস্যাটা আসলে আমাদের বন্ধ করতে হবে, এটা সত্য। কিন্তু বন্ধ হচ্ছে না, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। তবে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এই চাঁদাবাজি
অনেক কমেছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ ছিল তার থেকেও কমেছে। জি, আমি আপনাকে 17 জুলাই 2-3টা ঘটনা বলি। রাজশাহীর বাকমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে পিটিয়ে জখম করেছে ছাত্র দলের 3 নেতা। চাঁদাবাজি ও মাদকের বিষয়ে প্রতিবাদ করে এই হামলা চালানো হয়েছে। ঢাবির কথা বলছিলেন, ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 3 জনকে মারধর, মোটরসাইকেল আটকে রেখে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্র দলের কর্মীদের বিরুদ্ধে। এটাই 17 জুলাই, 17 জুলাই শুক্রবার, দুটোই 17 জুলাই। আবার যদি বলি 18 জুলাইয়ের ঘটনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেটি হচ্ছে ক্যান্টিনের খাবারের মান নিয়ে আপত্তি করায় এই ছাত্রদলের দুই নেতা তারেক রহমান ও হাসিবুর রহমান তাকে মারধর করেছে শিক্ষার্থীরা। শোনেন, এই বিষয়ে একটু বলি। শোনেন, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আমি ফেসবুক গ্রুপে দেখলাম, ঢাবির যে গ্রুপ, সেখানে 8 জন প্রথম বর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তিনি ছাত্র দলের মনে করেন যে কয়েকটা প্রোগ্রামে গিয়েছেন, তাই বলে কি তিনি আসলে ছাত্র দলের নেতা হয়ে গেছেন বলেন? তাহলে তো এই যে আমরা দেখলাম যে গতকাল শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমান এমপি সাহেবের মোবাইল চুরি হয়েছে, হারিয়ে গেল। হ্যাঁ, সেখানে দেখলাম যে শিবিরের যে আপনার ওই যে কি বলে এটাকে, সেই শিবিরের আইডেন্টি কার্ড দেওয়া, তার মানে কি শিবিরের একজন কর্মী ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি করেছে। যদি আমি বলি হ্যাঁ এক্স্যাক্টলি, যদি বলি যে এটা হয়েছে, তার মানে কি শিবির এখনো পর্যন্ত কি আমরা শিবিরকে ব্লেম দিয়েছি যে শিবিরের কোনো নেতা ব্যারিস্টার আরমানের জামাতের এমপির মোবাইল চুরি করেছে? ব্লেম দিয়েছি। কিন্তু এই জামাত শিবির সবসময় এমন একটা বয়ান উৎপাদন করে যে কোনো ঘটনায় ঘটুক না কেন ছাত্রদল করেছে। আমরা দেখেছি যে আমরা ঢাবির সভাপতি, ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ওনার দুঃখ প্রকাশ করেছে এবং তদন্ত করছেন এই বিষয়টা বলেছেন। আমি মনে সময় নেই, কয়েকজন শিক্ষার্থী ছাত্রদলের দুই একটা প্রোগ্রামে গেলে সে ছাত্রদলের নেতা হয়ে যায় না। জি, অসংখ্য ধন্যবাদ। সব দায়ভার তো ছাত্রদল নিতে পারবে না। আমার সর্বশেষ কথা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি বলেন, রাহাজালি বলেন, মারামারি বলেন, এইগুলোতে তিনি ব্যাপকভাবে কঠোর অবস্থান নিয়েছেন। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পরে এই ঘটনাগুলো ডে বাই ডে এইটা আসলে কমতেছে। এবং একদিনে যে আপনি সব বন্ধ করতে পারবেন না, যে সমস্যা সার্বজনীন, একদিনে কি বাংলাদেশের জনগণ সব ফেরেশতা হয়ে গেছে নাকি? বলেন, যদি ফেরেশতা হয়ে যেত, বাবা তার সন্তানকে খুন করত, একজন স্বামী তার স্ত্রীকে খুন করত, এগুলো কি পলিটিক্যাল কারণ? সবকিছু আপনি যদি পলিটিসাইজ করতে যান তাহলে আপনি ভুল করবেন। অসংখ্য ধন্যবাদ মাহবাজিজ। আপনি বলার চেষ্টা করেছিলেন যে সিনিয়র সাংবাদিকদের নিয়ে একটি সমালোচনা করছেন বিভিন্ন একটি গোষ্ঠী, কিন্তু যদি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান তিনি বলেছেন পতিত আওয়ামী লীগ 1000 কোটি টাকার প্রকল্প মাঠে ছেড়েছে, যে যত বেশি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবে এই প্রকল্প থেকে সে ততই টাকা পাবে বলে অভিযোগ করেছেন তিনি। টকশোওয়ালা বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিকদের পেছনে প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে, ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন করা হচ্ছে কে কত বেশি জুলাই অভ্যুত্থানকে ছোট করতে পারে, এই জন্য টাকাও দেওয়া হচ্ছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ তিনি করেছেন। দেখুন, যুক্তির বদলে যদি শক্তি প্রকট হয়ে ওঠে সেটা আসলে জঙ্গলে পরিণত হয়, সেটা আসলে সুশাসিত কোনো একটা গণতান্ত্রিক সমাজ থাকে না। আমরা তো যেইভাবে জোরে চিৎকার করে নানান রকম হুমকি ধামকি দিয়ে কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাতে তো মনে হচ্ছে যে আইনের শাসন চাওয়াটাই বোধহয় আমাদের অপরাধ। আপনি প্রমাণ করুন না, প্রত্যেকেরই তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি নাম ধরে বলুন এই যে আপনার টাকা, এটা এর জন্যই তো সরকার। আপনি বলে দিলেই হবে যে মাহবুব আজিজ বা মাসুদ কামাল এত টাকা নিয়ে এসছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনারা বলুন এই যে দেখুন আপনাদের কাগজে যে ভাই আমাদের অ্যাকাউন্ট দেখলে তো সম্ভবত আপনারা কান্নাকাটি শুরু করবেন যে ভাই আপনারা সারা জীবন এটা কি করলেন। কাজে ঘরে রেখে টেকে দেন কিনা? হ্যাঁ, ঘরে তো আমাদের যে কেউ হ্যাঁ, যে কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়নি। দেবতার তুষ্টির বাদ দিয়ে আমরা পদ্ধতির কথা বলি, যে পদ্ধতি আইনের শাসন এবং জবাবদিহিতার শাসন আনবে। আপনি যেখানে অপরাধ মনে করবেন, আপনি একটা অনলাইনে কল দেন, আপনি অনলাইনে কল দিয়ে আপনি সেখানে একটা যেটা বলেছেন সেইখানে উনি এটাও বলেছেন যে জনগণ নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠা দাবি আদায় হলে সংসদে ভালো, আলহামদুলিল্লাহ বলেছেন। যদি না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। এবং তিনি ওই যে কথাগুলি এই মাত্র মান্নান সাহেব বললেন সেগুলি ওইখানে বলেছেন। এটা একটা বেশ চমৎকার বিষয় যে তাদের নেতা যেটা বলেন তারা সকলে মিলে কিন্তু সেই বক্তব্যটাকে তারা তুলে ধরেন। আপনাদের দিক থেকে এটার উত্তর কি? আসলে গণভোটের রায় বাস্তবায়ন না হলে কি নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা চলে যাবে? গণভোট তো ঠিক মতো হয়েছে, নির্বাচনী ব্যবস্থার কাজ হচ্ছে
ভোট ঠিক মতো আয়োজন করা। রায় মানা না মানার সাথে তো রায়ের সম্পর্ক নাই, যে মানে তার সম্পর্ক। তাহলে ভোট তো ঠিক মতো হয়েছে, তো ভোট ঠিক মতো করতে পারলে ব্যবস্থার উপর আস্থা হারাবে কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার অন্যতম প্রিয় আলোচক ডক্টর মান্নান এবং যারা এই অনুষ্ঠান টেলিভিশনের সামনে বা অন্যান্য মাধ্যমে দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে আস্থা হারালে একটা সরকারের উপরে সবথেকে বেশি লাভ কার, সেই বিবেচনা থেকে যদি কথা হয়ে থাকে তাহলে তো আর কিছু বলা থাকবে না। বিরোধী দল মনে করছে এই ঘটনার কারণে সরকার আস্থা হারাতে পারে, যাতে সরকার আস্থা না হারায় তারা আমাদের সহযোগিতা করছে বা আমাদেরকে স্মরণ করাচ্ছে। এটাও কিন্তু বিরোধী দলের একটা চমৎকার দিক। মানে অন্য যে কোনো সময় মানে সরকারকে শুধু সমালোচনা না, একের শুয়ে ফেলার একটা ব্যবস্থা অতীতের এই ঘটনা ছিল। সেই বিবেচনায় 24 পরবর্তীতে ধরেন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে সরকার যেমন বিএনপি গঠন করেছে, ঠিক তেমনি বিরোধী দল হিসাবে জামাত ইসলাম এই প্রথম আনুষ্ঠানিক বিরোধী দল হিসাবে তারা সংসদে এসেছে। এটাও কিন্তু রাজনীতির একটা গুণগত পরিবর্তনই আমি বলবো, যেটি আগে যে ব্যবস্থা, যে সিস্টেম, যে অবস্থা ছিল, সেটা এখন পরিবর্তিত। দেখেন এই বর্তমান সরকারের গত 5 মাসে উল্লেখযোগ্য কাজের মধ্যে একটা চমৎকার কাজটা হচ্ছে মুদ্রাস্ফীতি হ্রাস। 12 লাখ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ, 55 লাখ পরিবারকে মানে 15 টাকা কেজি দরে চাল দেওয়া, এছাড়া স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা। এরকম যদি আমি একটা করে উল্লেখ করতে থাকি না, তাহলে এই সরকারের গত 5 মাসের অনেকগুলো কাজ যেটা জনবান্ধব, এবং যে আপনি মানে প্রশ্ন বলার আগে যে কথাগুলো নিজেও বললেন, যে অতীতের প্রধানমন্ত্রী আর বর্তমান প্রধানমন্ত্রী চাল চলন, মিশার ক্ষমতা, বক্তব্য উপস্থাপন একেবারে ভিন্নতর, যেটি অনেকটা মনে হয় পোশাক আশাকে কোনো ভিন্নতা নেই। আগের একটা ভাব ছিল ধাক্কা ধুক্কি দিয়ে মনে হচ্ছে যে একজন মহারাজ যাচ্ছে। অতীতে আমরা সরকার বা রাষ্ট্রপ্রধানদের মানে যেভাবে মানে ঘটনাগুলো প্রত্যাখ্যা করতাম, সেটা খুব বেশি সুখকর না। এখন এই ধরনের ঘটনা, কে যে প্রধানমন্ত্রী, কে যে মন্ত্রী আর কে যে নেতা, এর মধ্যে খুব একটা ভিন্নতা কোনো অনুষ্ঠানগুলোতে আমরা দেখি না। কিন্তু প্রধানমন্ত্রী অবস্থাতে আছেন। ভিন্ন একটি চিত্র আমরা বরঞ্চ সামনে দেখতে পাচ্ছি, যেটা আপনি ব্যাখ্যা আপনাদের বিরুদ্ধে আসছে সেটা হচ্ছে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করছেন না, জুলাই সনদের প্রতি আপনারা বিশ্বস্ত না। আমি একটা কথা বলি, আমাদের তো অনেক প্রচলন মানে কথাবার্তা আছে, প্রবচন, সেটা হচ্ছে ওটছুরি তোর বিয়ে। বিয়ে যেমন একটা আনুষ্ঠানিক আছে, 7 দিন ধরে খালি হলুদি মাখছে বিভিন্ন ঘটনাগুলো, তো আপনার 5 মাসের ভিতরে কিছুই করেনি, এটা বলা তো ঠিক হবে না। দ্বিতীয় অধিবেশন চলছে, এই সমাপ্ত হলো সবে মাত্র দ্বিতীয়, এত এখনো পর্যন্ত 5 মাস, তাহলে 4.5 বছর এখনো পড়ে আছে। সরকার প্রধান থেকে শুরু করে পার্টির মহাসচিব সবাই কিন্তু, এবং দায়িত্বশীল যে নেতা এবং মন্ত্রীরা আছে, সবাই অঙ্গীকার করেছেন এবং পার্লামেন্টের মধ্য দিয়ে সব কিছু মানে পালন করা হবে। এই অঙ্গীকার এবং স্বীকারোক্তির পরে যদি আমি বলি যে এগুলো পাশ কাটাইছে, এগুলো করে না, ওটা সম্ভাবনা দেখছে না, তাহলে তার কিছু বলা থাকে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে সব পরিবর্তন হলেও ধৈর্যটা আমরা রাখতে পারছি না, বিশেষ করে বিরোধী দলের দিকে আমার তাকিয়ে মনে হয়েছে। স্থিতিশীলতা আসবে তখনই একটি 18 বছরের অনিয়ম ভাঙতে, 18 বছরে আপনি 18 মাসের সময় দিবেন না। যদি না দিতে পারি তাহলে পরে তো আমার মনে হয় স্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা এই জায়গায় এসে একটি বিরতি নেব। আমরা পুষ্টি নিবেদিত চলমানে বিরতি নিচ্ছি
এবং বিরতির পর আবার ফিরে আসব। আশা করছি সরকারের 5 মাস নিয়ে যে শুধু কথা হবে তা নয়, বরং সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে আলাপ হবে। পুষ্টি নিবেদিত চলমানে এবং আমরা কথা বলছি দুজন নেতার সঙ্গে, একজন বিরোধী দলে রয়েছেন, আরেকজন সরকারি দলে রয়েছেন। দুজনের কেউই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, এই মন্তব্যের বিষয়ে আপনি কি বলবেন জনাব মান্নান? হ্যাঁ, আমি কেন করছে? এটা বক্সতে এসে এই জুলাই মাসে অবলীলায় বিপ্লব নিয়ে চরম অশ্রদ্ধাভরে বক্তব্য দিচ্ছেন। আমি এদের অকৃতজ্ঞতার মাত্রা দেখে স্তম্ভিত হই। নাকি এরা সব এতদিন ফ্যাসিবাদের গুপ্ত দোসর ছিলেন? রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনে এদেরও নিশ্চয়ই ভাগ ছিল। এটা আমার বক্তব্য না, এটা মাহমুদুর রহমান ওনার বক্তব্য। কেউ কেউ তো আছেন যে জুলাইকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, জুলাই বিপ্লবের তিনি ফসল। আজকে যদি জুলাই বিপ্লব না হতো তাহলে উনি শিলংয়েই থাকতেন। আর যদি বিশেষ করোনা নিয়ে বাংলাদেশে পাঠাইতো হাসিনার আমলে, হাসিনার পদলেহন করার জন্য হয়তো ওনাকে আসতে হতো, কোনো কারণে যদি উনি বাংলাদেশে আসতেন। কিন্তু বাংলাদেশে উনি যে রাজনীতি এবং আদর্শ পছন্দ করেন সেই আদর্শের কাছে আসতে পেরেছেন, এটা জুলাই বিপ্লবের কারণে। আজকের প্রধানমন্ত্রী তো জুলাই বিপ্লবের পরেও বহুদিন পরে কিন্তু বাংলাদেশে এসেছেন। কাজেই আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আমাদের রিজভী ভাই, মির্জা আব্বাস, তারা 5ই আগস্টের পরে এবং জেল থেকে বের হয়ে কান্না জড়িত কণ্ঠে কি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো কি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যান? দুর্ভাগ্যজনক, এটা চরম দুর্ভাগ্য। কি হয় নাই এই জুলাইয়ে আমাদের শহীদদের সাথে? আবু সাইদরা যদি বুক উঁচিয়ে তাদের গুলিটা রিসিভ না করতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে ইয়ামিনদেরকে সেই অ্যাপাচির পুলিশের গাড়ি থেকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, এটা হতো না। আজ হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। আজকে জুলাইকে কেন বিক্রি করতে হবে? জুলাইকে তো আপনারাও বিক্রি করেছেন, ওয়াদা করেছেন যে আমরা অক্ষরে অক্ষরে, এখনো বলেন, আপনি বহুবার বলেছেন যে জুলাইকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তা যারা জুলাইকে অক্ষরে অক্ষরে পালন করবে তারা তো বরঞ্চ মানে বিরোধ কি কোনো জায়গার থেকে আদিষ্ট হয়ে বলছেন না কারোর এজেন্ডার জন্য বলছেন, এটা ভালো করে বুঝে নেওয়া উচিত। আমি মনে করি যে জুলাই বিপ্লবকে নিয়ে যারা এই জাতীয় বক্তব্য দিবে, তিনি যে দলের যেই হোক না কেন, যে ধরনের মন্ত্রী হোক না কেন, বাংলাদেশের মানুষের কাছে তারা অবশ্যই একটা ভিন্ন নামে একদিন পরিচিত হবে। কিন্তু কেউ কেউ তো জুলাই যে স্পিরিট সেটা নিয়ে ব্যক্তি স্বার্থের চর্চা করছেন, এমন কি মানুষ নাই? না, যদি ব্যক্তি স্বার্থে কেউ করে, জুলাইকে বেচা কিনা করে, কোনো দল এবং গোষ্ঠী বলে এটাকে কোনো ব্যক্তি, আপনাকে মনে হয় উনি সেটাকে নির্দেশ আপনি বলতে পারেন যে আব্দুল মান্নান আপনি করছেন, কিন্তু দল হিসেবে জামাত, দল হিসেবে এনসিপি, কোন দল হিসেবে বিএনপি এটা করছে না। তাহলে এই বক্তব্য কি বিএনপির বক্তব্য না ব্যক্তিগতভাবে সালাউদ্দিন আমরা এটা জানি। আজকে একটা সংবাদ এসেছে যে হামে আজকে শিশু একজন মারা গিয়েছেন, তার নাম আবু সাইদ। এই সংবাদটি আমাদের জন্য দুঃখজনক এই কারণে যে আবু সাইদদের জীবন তো নিরাপদ হচ্ছে না, এবং এই হামে যে মৃত্যু, এটার দায় তো কেউ নিল না। কেন এই হামে এত শিশু মারা যাচ্ছে এই তদন্ত হলো না, যদিও আমরা শুনেছিলাম যে তদন্ত হবে যে কেন এত শিশু মৃত্যুবরণ করছে। আর এর পাশাপাশি যারা মানে একটা একমত হওয়ার কোনো কারণ নাই। যেমন সালাউদ্দিন সাহেব কোনোদিনই এই দেশে আসতে পারতো না যদি জুলাইয়ের এই পরিবর্তন না হতো। সেটা তো ঠিক আছে, না, কখনো ঠিক নাই। এই দেশেই ছিল না, উনি দেশে ছিলেন, যে উনি এই দেশেই ছিলেন, যে বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। ওনাকে গুম করে ভারতের গিয়ে ফেলে দেওয়া হয়েছিল, উনি নিজে যাননি। উনি এই দেশে ছিলেন, বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছিলেন। উনি গুম হওয়ার পর আমি মুখপাত্র ছিলাম। আমি মুখপাত্র যখন আমাকে জেলে ঢুকানো হয়েছিল তখন মুখপাত্র হচ্ছে রিপন, আসাদুজ্জামান রিপন। আর তার আগ পর্যন্ত ছিল রিজভী আহমেদ। তো কেউ এই দেশ থেকে বাইরে গিয়ে মানে আর ঢুকতে পারবে না, এটা ব্যাপার ছিল না। তার আগেই এখানে জুলাইয়ের পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের পরে উনি আসছেন। তো জুলাই নির্মাণ কারা? 18 বছরে তো জুলাই 36 দিনের ঘটনায় সব উল্টে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। জুলাইয়ের আগে আবার
দিন আছে, দিবস আছে, 36 দিন না, আরো 5000 দিন আছে, 18 বছরের ঘটনা আছে। এই জন্য একটার সঙ্গে আরেকটা বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না। কন্টিনিউ আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে, সেটা বিএনপি একক করে নাই। এক সময় 4 দল ছিল, এক সময় 18 দল ছিল, এক সময় 20 দল ছিল, সেখানে জামাতও ছিল। এবং নির্মমতা, নির্যাতন, গুম, খুন শুধু বিএনপির হয়েছে এমন না, জামাত এবং যারাই সরকারকে বিরোধিতা করছে, যেসব রাজনৈতিক দল, তাদের উপর কম বা বেশি নির্যাতন হয়েছে। সেই জন্য আমার বিবেচনায় যে আমরা যেভাবে নিজের মতো করে, যেমন মানে একটা স্বাধীন 71 হয়েছে, স্বাধীনতা 47 একটা হয়েছে, পাকিস্তানের স্বাধীনতা 47। আমরা পাকিস্তানের নাগরিক হয়ে ছোটবেলায় জন্মলাভ করছিলাম 56 সালে, আমি ব্যক্তিগতভাবে। কিন্তু 71 থেকে আমরা বাংলাদেশি। সেই জন্যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি একটা ফ্যাসিস্টের সরকারের হাত থেকে, স্বাধীন হই নাই। স্বাধীন যদি হয়ে থাকে 71 হয়েছে। আমি স্বাধীনতা তাহলে 90 সালেও তো আমরা স্বাধীন হয়েছি। তো গণঅভ্যুত্থান আমাদের মাথার তাজ, সেটাকে তাহলে পরে এটা সুবিবেচনা হবে না, এটা কোনোভাবে হবে না। এবং এটা নিয়ে যদি কেউ কথা বলে, তাদেরকেও আক্রমণ করার সুযোগ নাই। কারণ জুলাই হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের কি পয়েন্ট, কি একজনের না, সবার। এক আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার যেসব রাজনৈতিক দল, তারা দাবি করতে পারে তাদের বিরুদ্ধে এটা হয়েছে। তো স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ের যে পরিবর্তন, সেই পরিবর্তন যে সম্ভাবনাটা আমরা পাইছি। ধরেন 18 মাসের ডক্টর ইউনূস সাহেবের সবথেকে বড় ঘটনা হচ্ছে 12ই ফেব্রুয়ারি সে একটা নির্বাচন করতে পেরেছেন। হয়তো অনেক সময় আরো আগে করতে পারতাম। তো ওই আলোচনায় যদি না গিয়ে নির্বাচনের তারিখ